Sir, many thanks to you for joining the show. Sir, what Thank began, you. sir, what began as a quota protest ended up as the ouster of Sheikh Hasina government. However, it also heralded a very shocking trend of disrespecting Sheikh Mujibur Rahman and the liberation struggle of Bangladesh. What began with torching the historic 32 Dhanmondi Road premises and urinating on Mujib's statues ended up as an administrative attempt to downgrade the importance of liberation from Pakistan in December 1971. A lot of decisions were taken, the most recent being equating the July uprising against there was an attempt for proclamation of revolution, which equated the July uprising against Hasina with independence in 1971. How do you look at it? Over to you, sir. Thank you very much. If you please permit me, I shall answer it in Bengali, where I feel easy to answer your question in Bengali. Will Please, you allow me? please do, sir. আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশের মানুষকে এই উপমহাদেশের সার্ক কান্ট্রিজের যত গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানুষ আছে, সমস্ত মানুষ, এই সাব উপমহাদেশের সমস্ত মানুষকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার সঙ্গে আমি যে সাক্ষাৎকারটি দিচ্ছি, আমি জানি এই সাক্ষাৎকারটি নিয়ে অনেক কথা হতে পারে, কারণ আপনি যে দেশে বসে যেখানে বসে আমার সাক্ষাৎকারটি নিচ্ছেন, এক সময় যদিও আমাদের সবচেয়ে দুঃসময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাঙালি জাতির সবচেয়ে কঠিন সময়ে আপনার দেশ, আপনাদের দেশ বিশ্বযুদ্ধের রিস্ক নিয়ে আপনাদের নেত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিয়ে বাংলাদেশকে সৃষ্টি করার লগনে দাঁড়িয়েছিলেন, পথে দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। আজকে সেই রাম নাই, সেই অযোধ্যাও নাই। অবস্থাটা এমন একটা জায়গায় চলে গেছে এখন। আপনাদের কথা বললে পরেই বলে আমরা ভারত, যারা বলে যে আমরা ভারতের সঙ্গে অনর্থক শত্রুতাও করতে চাই না, আমরা ভারতের সঙ্গে অধীনতামূলক কোনো চুক্তিতে আবদ্ধ হতে চাই না। যখন এই কথাটা বলবো, এই ভারতের দালাল, ভারত হয়ে গেছে এখন আমার রাজনীতির বেরোমিটারের একটা অংশ। কাজে আপনার সঙ্গে যে আমি সাক্ষাৎকারটা দিচ্ছি, এটা নিয়ে অনেক কথা হবে। তারপরে আমি এই ব্যাপারে ভীত নই এই কারণে যে আমি সত্যের পথে চলি, সত্যকে আমি সত্য বলি, স্পেডকে আমি স্পেড বলি। সেই কারণে অনেক সাহসিকতার সঙ্গে আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করে, তাদের একটাই দাবি ছিল কোটা চাই না, মেধা ভিত্তিতে সরকারি চাকরি চাই। 2, 4, 5 দিন আন্দোলন চলে, নিরামিষ আন্দোলন তারা চালিয়েছিল। তখন বাংলাদেশে আমি প্রথম ইন্টারভিউ দিয়ে বলেছিলাম, বাবারা তোমরা কি শুধু চাকরি চাও? তোমরা গণতান্ত্রিক অধিকার চাও না? তোমরা ভোট চাও না? নিজেরা ভোট দিতে চাও না? তোমরা বাংলাদেশের মানুষ ভোট দিতে যে পারছে না গত 15-16 বছর 3টা ইলেকশনে, তোমরা কি চাও না আগামী দিনে বাংলাদেশের মানুষ ভোট দিক, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক? এই বক্তব্যটা আমি প্রথম রেখে তাদেরকে আমি উৎসাহিত এবং উজ্জীবিত করেছিলাম। তারপরে আস্তে আস্তে এই আন্দোলনটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো যে আন্দোলনের সার্বক্ষণিক, উম, আমি বলবো সার্বক্ষণিক সেই আন্দোলনের সাথে আমি ছিলাম। আহ তাদের দুঃসময়ে দুর্দিনে আমি ছিলাম। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন রাজপথে নেমেছিল, আমি বলবো সেইখানে যারা ফিলোসফিক্যাল দায়িত্বটা পালন করেছিল, আমি আমার সামান্য মেধা শক্তি দিয়ে সেই দায়িত্বটা পালন করেছিলাম। কারণ তাদের মধ্য থেকে এমন একটা জিনিস এসেছিল, আমি দেখেছিলাম শেখ হাসিনা গণতন্ত্র দিচ্ছে না, ভোট দিচ্ছে না, এই দেশটা লুটপাট হয়ে যাচ্ছে।
শেখ হাসিনা যাদেরকে নিয়ে সালমান রহমান, ফারুক খান, আজিজ খান, এস আলম, শাহ আলম সুবহান, যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা যাদের হাতে তুলে দিচ্ছেন, তারা দেশটাকে লুণ্ঠন করছে। এমনকি আওয়ামী লীগ যারা বছরের পর বছর করে করে জীবন যৌবন কারাগারে কাটিয়েছে, তাদের মতো লোকেরও ঘরে বসে দীর্ঘশ্বাস ফেলছিল। সবাই এইটা পরিবেশ থেকে মুক্তি চাচ্ছিল, দল মত নির্বিশেষে। কাজেই মানুষ সেই আন্দোলনে যুক্ত হয়েছিল একটা মাত্র কারণে, যে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক অধিকার চায়, একটা ভোট দিতে চায়, হাসিনার পরিবর্তন চায়। আমাদের তখন দেখার সময় ছিল না হাসিনার পরে কি আসছে বা কে আসছে। অনেক সময় আমি বলেছি হাসিনার পরে যদি আজরাইলও আসে, তাও হাসিনা এখন আপাতত যাক। আমি নিজেই বলেছি, কারণ আমি দেখেছিলাম ছাত্রদের মধ্যে যে স্লোগান গুলো ছিল, সেই স্লোগানের মধ্যে প্রগতিশীলতা ছিল, সেই স্লোগানগুলোর মধ্যে বিকশিত বিকশমান জীবনের প্রতিশ্রুতি ছিল, সেই স্লোগানগুলোর মধ্যে অনেক সময় মুক্তিযুদ্ধের চেতনার মূলক গান ছিল। জি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, অথবা তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে। অনেক সময় পিছন দিক থেকে বঙ্গবন্ধুর কণ্ঠে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ হাসিনা যখন বলছিল এরা সব রাজাকারের নাতি বা ছেলে, এরা শিবিরের ছেলে, মানুষ এইটা শোনার অবসর ছিল না। যেমন আমারও ছিল না। আমিও বিশ্বাস করিনি যে এই ছেলেগুলো এইরকম। এদের পিছনে এখন যেমন করে বলা হচ্ছে শিবির আছে, ছিল তাদের ভ্যানগার্ড। এখন যেমন করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ হলো 47 এবং 24, 71 সনের যেটাকে মুক্তিযুদ্ধ বলা হয় এটা হলো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এখন যেমন করে বলা হচ্ছে 72-এর সংবিধানটা হলে আওয়ামী লীগের লিফলেট অথবা আওয়ামী লীগের ম্যানিফেস্টো। যারা সংবিধানটা করেছিল তারা কিছুই জানে না, জানতো না, বুঝতো না, তারা অত চিন্তা ভাবনা করে নাই। যেভাবে বলা হচ্ছে আমাদের দেশটাকে শুধু একটা সম্প্রদায়ের জন্য এই দেশটাকে সৃষ্টি করা হবে, এবং এই দেশে মৌলবাদী শাসন অথবা জঙ্গিবাদী শাসনের পথে নিয়ে যাওয়া হবে, সেই কথা যদি আগে, কথাগুলো যদি আগে বুঝতাম বা তারা যদি বলতো এবং আমরা ফিল করতে পারতাম, আমার মনে হয় না মানুষ এত লাখে লাখে যেত, শয়ে শয়ে জীবন দিত, হাজারে হাজারে আহত হইতো। এটা মনে হয় না। কারণ আমার কাছে অনেক সময় মনে হয়েছে বাঙালি জাতি যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায়, আবার যখন জেগে উঠে তখন হাজারো সিডাকসিন খাওয়ায়ও তাকে ঘুম পাড়ানো যায় না। অবস্থাটা এইরকম দাঁড়িয়েছে। কেমন যেন মনে হয় 5ই আগস্টের যে আন্দোলনের যে সফলতা, সেই সফলতার পিছনে একটা একটা কালো আছে, একটা কালি আছে, একটা প্রতারণা আছে, মানুষেরকে ভুল বুঝানোর একটা সাংঘাতিক ধরনের প্রচেষ্টা আছে। এবং সেই কারণেই 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট রাত্রেবেলা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান যাকে আমরা বলি জনাব ইউনূস সাহেব, অরাজনৈতিকভাবে শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানকে আমরা দল মত নির্বিশেষে আমরা দায়িত্ব দিলাম। উনি শপথ নিলেন, আমরা হাততালি দিলাম। আমরা ভাবলাম এইবার বুঝি ইউনূস সাহেবের নেতৃত্বে, তার প্রচেষ্টায় আমাদের মুক্তি আসবে, সুন্দর সমাজ হবে, ছবির মতো বাড়িঘর হবে, সুন্দর আইন শৃঙ্খলামূলক রাস্তাঘাট হবে, সবকিছু মনে করলাম, ভাবলাম। আমাদের আপন মনের মাধুরী মিশিয়ে ইউনূস সাহেবকে যত বড় করা দরকার আমরা তাই করলাম। ইউনূস সাহেব কাকে নিয়ে মন্ত্রিসভা করলো সেটা আমাদের দেখার সময় ছিল না। এখন যদিও দেখি তারা হলো সব তার আশেপাশের এনজিওর লোকজন, যারা বাড়ি চেনে না, ঘর চেনে না, নিজের ঘরের বাইরে অন্যের ঘর চিনে না, যারা নিজের সন্তানের বাইরে অন্যের সন্তানকে চিনে না, যারা নিজের বাইরে অন্যের কথা চিন্তা করে না, যারা এই দেশের মানুষের জন্য জীবনে একদিনের জন্য রক্ত দেওয়া দূরের কথা, এক ফোঁটা ঘাম জড়ায় নাই, সেই সব লোকেরা দেখছি এখন বাংলাদেশের উপদেষ্টা হয়ে বসে আছে। আরো আছে আমাদের 3জন সন্তান, যে 3জন সন্তানকে বলা হয়েছে যে একজনকে বলা হয়েছে মেন্টর বা
মাস্টার মাইন্ড, আরো দুইজন খুব বড় বড় সন্তান, তাদেরকে দেখছি। দেখে দেখে এখন মনে হচ্ছে না, এরা তো সঠিক বাঙালি জাতির যে সেই ছাত্র নেতা। আপনি বুঝবেন, 1937 সন থেকে ছাত্রলীগ হয়েছিল, বঙ্গ মুসলিম ছাত্রলীগ। তখন শেরে বাংলা একে ফজলুল হক ছিল বাংলার প্রধানমন্ত্রী, কলকাতা ছিল রাজধানী। আব্দুল ওয়াসেক নামে একজন লোক সেই সময় লিডারশিপ দিয়ে ছাত্রলীগটাকে তৈরি করেছিল। তার পরবর্তী সময়ে ফজলুল কাদের চৌধুরী, সবুর খান, তাদের পরবর্তী শাহজিদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোহা, তারপরে তাজউদ্দিন আহমদ, নুরুদ্দিন আহমদরা, নইমুদ্দিন আহমদরা, তারা ছাত্রলীগ করলো। সেই ছাত্রলীগ, সেই ছাত্রলীগের নেতৃত্ব, ভাষা আন্দোলনের ছাত্রলীগের নেতৃত্ব 62, 64, 66, 69 এর ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যাদেরকে দেখলেই মনে হতো এরা জন্মই গ্রহণ করেছে মানুষের মুক্তি সংগ্রামে নিজেকে সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য। তাদের সঙ্গে তুলনা করলে আজকের যে ছাত্র নেতারা, 1 মাসের ছাত্র নেতা, হঠাৎ গজিয়ে ওঠা ছাত্র নেতা, তাদের চেহারা দেখলে এখন মনে হয় বাংলাদেশের মানুষ ভুল করেছে কিনা এদেরকে বিশ্বাস করে। এখন এরা কোথাও গেলে 25টা গাড়ি লাগে, 4 কোটি টাকা দামের গাড়িতে চলে, বাড়িতে গেলে 100 করে গেট হয়। আজকে দেখলাম একজন চ্যালেঞ্জ করলো যে এক নেতা বাড়িতে গেছিল 3 জনের একজন, আমি নামটাই বলে ফেলি, উনি নাকি মাস্টার মাইন্ড। উনি বাড়িতে গেছিল, তার বাড়ি রামগঞ্জ, 1000 খানেক লোক হয়েছে, ছেলে পেলে নিয়ে আইছে। একজন বলল লক্ষ লক্ষ টাকা খরচ করে লোক আনা হয়েছে। এইভাবে এই দেশের মানুষকে শুধু 5ই আগস্টের রক্তের কথা বলে, 5ই আগস্টে আন্দোলন সংগ্রামের কথা বলে, 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলে নিজেরা ক্ষমতা দখল করে এখন এমন একটা পর্যায়ে গেছে যে তারা আর মানুষের কাছে নিজেদেরকে বিশ্বস্ত করতে পারছে না। বরং মানুষ যখন তাদের কাছে বলছে তোমরা এখন থামো, একটা নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক জনগণের সরকার আসুক, তখন তারা নতুন বউয়ের মতো মুখ কালো করে থাকে। মানুষ, অনেক মানুষের যেমন চিংড়ি খাইলে অ্যালার্জি হয়, বেগুন খাইলে অ্যালার্জি হয়, ঠিক নির্বাচনের কথা শুনলে তাদের অ্যালার্জি হয়। যখনই কেউ এমনকি আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে যে ছাত্র নেতারা যদি রাজনীতি করতে হয়, নতুন দল করতে হয়, নির্বাচন করতে হয়, তাইলে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা ছাড়ো, তারপরে তোমরা ইলেকশন করো, দল করো, এবং যদি তাদের নিরপেক্ষতার মধ্যে কোনো প্রশ্ন থাকে দ্রুত ক্ষমতা ত্যাগ করো এবং জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেও। এরপরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন বয়স্ক ভদ্রলোক, যিনি গত দীর্ঘদিন যাবৎ বিএনপির মতো একটা দলের মহাসচিব, তার উপরে তার নাতি বয়সী, সন্তান বয়সী বেয়াদব ছেলেরা যেভাবে কথা বলে তাকে অপমান করেছে, এবং তাদের পিছনে একটা কালো শক্তি নীরবে নিবৃতে যেভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য, যে বিএনপির আস্তিনের নিচে থেকে, কাপড়ের নিচে থেকে তারা নিজেদেরকে যান বাঁচিয়েছিল, যেভাবে এখন অবস্থাটা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় এই দেশ এমন একটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে যে অন্ধকারের পরবর্তী সময়ে গলির অপর পারে আর কোনো আলো আমি দেখতে পাচ্ছি না। আপাতত দেশ কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না। সারা দেশের মানুষ এখন অপেক্ষা করছে কবে এদের হাত থেকে মুক্তি পাবে। একটা ইলেকশন হোক, জনগণের প্রতিনিধি আসুক, জনতা তাদের সিদ্ধান্ত দিক, যেহেতু তারাই দেশের মালিক। আপনারা যে দেশে বসবাস করেন, নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব বিবাদ সবকিছু আছে। আপনি পশ্চিম বাংলায় বসে আছেন, সেখানে মমতা ব্যানার্জির সাথে শুভেন্দুদের অনেক বিজেপির অনেক গন্ডগোল আছে, সিপিএম এর, সিপিআই এর অনেক গন্ডগোল আছে, কংগ্রেসের আছে। কিন্তু জনগণ সিদ্ধান্ত নেয় এখানে কে চালাবে পশ্চিম বাংলা। এটার জন্য একমাত্র নির্ধারিত জিনিস হলো ভোট। ভোট, সেই ভোটে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছে, পার্লামেন্ট ভোটে দেখা যাচ্ছে মোদী ক্ষমতায় আসছে, সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় মমতার দল আসছে ক্ষমতায়, তৃণমূল কংগ্রেস। এবং ভোটের মাধ্যমে যখন নির্ধারিত হয় একজনের নেতৃত্ব, তখন কেউ আর তাকে বাধা দিতে পারে না। আমরাও চাই ভোটের মাধ্যমে নির্ধারিত হোক
বাংলাদেশের মানুষের নেতৃত্ব, কোন দল কারা এই দেশকে নেতৃত্ব দিবে। এরই জন্য আমরা বিএনপি বা আমরা দল হিসাবে বা মানুষ হিসাবে এখন বলতে গেলে প্রতিদিন প্রতি মুহূর্তে কথা বলছি।